পরীক্ষা এতদিন নোটিফিকেশন দিয়ে দেয়, এই 2 বছর তাই দিয়েছে। তো পরীক্ষা পাস করতে হলে কী করতে হবে? যদি পরীক্ষা নোটিফিকেশন দেয় মোটামুটি ডিসেম্বর বা জানুয়ারিতে যদি বা ফেব্রুয়ারিতে যদি পরীক্ষা হয়, এটা কি সেপ্টেম্বর তো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমি 3টে মাস ধরলাম, যে 3টে মাস রয়েছে আর কি, ঠিক আছে। তো এই 3টে মাসের মধ্যে চেষ্টা করতে হবে যে প্রত্যেকটা চ্যাপ্টারের যে থিওরি আছে, থিওরি বই আছে না প্রত্যেকটা বিষয়েরই, সেটা বাংলা হোক, তারপরে বাংলা মানে যেগুলো ব্যাকরণের যেগুলো এসেন্সিয়াল পার্ট, সমাস, কারক, এক কথায় প্রকাশ যেগুলো আছে, ঠিক আছে। সেটা ইংলিশের ক্ষেত্রেও তাই, ইংলিশের গ্রামার, ভোক্যাবের পুরোটা, অনওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম। আর ম্যাথ তো পুরোটা শিখতে হবে, আর তার সঙ্গে থাকছে ইভিএস আর সাইকোলজি। সাইকোলজির জন্য বলবো যে ডিএলএডের যে বইটা আছে না, কি যেন নাম, দেবাশিস পাল, একটা মোটা বই পাওয়া যায় উপরের, হ্যাঁ গ্রিন কালারের। এই বইটাকে একদম ভালো করে পড়তে হবে আর কি, মানে আছে বইটা, হ্যাঁ ওই বইটাকে 3-4 বার পড়ে নিতে হবে আর কি। মেন টপিকগুলো, মেন টপিক যেমন বৃদ্ধি বিকাশ পড়তে হবে, শিখন, তারপরে স্মৃতি বলে একটা চ্যাপ্টার আছে, ওটাকে পড়ে নিতে হবে, ঠিক আছে। মেন টপিকগুলো ভালোভাবে মোটামুটি 3-4 বার হাইলাইট করে পড়ে নিতে হবে। তাহলে সাইকোলজি এই জায়গাটা করতে পারলে পরে সাইকোলজির একটা কনসেপ্ট চলে আসবে, বইটা কমপ্লিট করতে পারলে। আর রানা স্যার তো মনে হয় ক্লাস করাচ্ছে নাকি সাইকোলজি, যাই হোক ওখানে ওই রানাদার ক্লাস, মানে আমি আমার কথা বলছি, আমি কি করেছিলাম, মানে আমি বেশি পড়তে পারতাম না, সাইকোলজিটা বুঝতে পারতাম না অত, সেখানে একটা বই আর রানাদার ক্লাস এই যথেষ্ট। যদি কেউ ভাবে যে সাইকোলজি আমি ভালো পারি না, যে ভালো পারে সে বেশি বই পড়তে পারে, ঠিক আছে। আর ইভিএসের পড়তে হবে অনিশ চট্টোপাধ্যায়, কারণ ইভিএসটা কী সেটা জানার জন্যে। আর তার পাশাপাশি 9-10-এর যে জীবনবিজ্ঞান, ভূগোল, এই 2টো বই, আর 8 পর্যন্ত যে পরিবেশ বই আছে, এই বইগুলো পড়তে হবে পরিবেশের জন্যে, ঠিক আছে। আর ম্যাথের জন্য তো কিছুই না, ম্যাথ শিখতেই হবে পুরোটা। আর পেডাগজি আর ইংলিশ বাংলা দুটোই শেখার জিনিস, এই 2টো কাজ নিজে করা যাবে। সাইকোলজি আর ইভিএস পড়াটা যদি সম্ভব হয় পড়ে নিও আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইংলিশ গ্রামারটা একদম বেসিক থেকে শুরু করি নাকি, না মোটামুটি জানা আছে কি, না একদম বেসিক থেকে শুরু করব? হ্যাঁ, ভুলে গেছে সব? তাহলে বেসিক থেকে শুরু করি, ঠিক আছে। তো আমি যেগুলো লিখব সেগুলো নোট করে নেবে, এবং চেষ্টা করবে যে নোটটাকে সঙ্গে রাখা জীবন, নইলে কী হবে যে বারবার ইংলিশ শিখবে, ইংলিশ পড়বে, ওই শেখা হবে আর পড়াই হবে আর ভুলা হবে, একদিক থেকে শিখবে একদিক থেকে ভুলবে আর কি, তো তা করলে হবে না, ঠিক আছে। তো বেসিক ক্লাস মোটামুটি 5টা থেকে 6টা হবে। আজকে শুরু করছি বেসিক 1। বেসিক 1-এর মধ্যে আমরা প্রথমে যেটা জেনেছি যে লেটার কোনগুলো আমাদের, এ বি সি ডি এক্স ওয়াই জেড, এরা প্রত্যেকে কি ইন্ডিভিজুয়ালি লেটার, তাই না। যদি এ এর কথা বলি, এ একটি লেটার, বি একটি লেটার, সি একটি লেটার। কিন্তু যদি তোমাকে বলা হয় যে এ থেকে জেড পর্যন্ত, এ টু জেড, এদেরকে একসঙ্গে কি বলবো? এ টু জেড একসঙ্গে কি বলা হয়? অ্যালফাবেট। কি বলা হয়? অ্যালফাবেট। আর আলফাবেটস কাকে বলে জানো? Alphabets are different types of language. যে ল্যাঙ্গুয়েজের বিভিন্ন যে ভাষা, সেটাকে আমরা কি বলবো? অ্যালফাবেটস বলবো। যেমন ধরো
হিন্দি একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, বেঙ্গলি, ঠিক তেমন ইংলিশ, এগুলো সবই কি আমাদের অ্যালফাবেটসের মধ্যে পড়ছে। বিভিন্ন রকম ভাষাকে আমরা কি বলি? অ্যালফাবেটস বলি। আর এই লেটার নিয়ে আমাদের তৈরি হয় কি? ওয়ার্ড। ওয়ার্ড কি? আ গ্রুপ অফ লেটার্স which has a meaning. ওয়ার্ড হচ্ছে আমাদের কি? লেটারের সমষ্টি, যার কি থাকবে? একটা মিনিং থাকবে। যেমন উদাহরণ হিসাবে কি নিতে পারি আমরা? বলো, দু একটা উদাহরণ দাও লেটার ওয়ার্ডের। এলিফ্যান্ট, আর সহজ সহজ উদাহরণ দাও। কাউ। কারণ এরা ওয়ার্ড কেন হতে পারছে? কারণ এদের একটা মিনিং আছে। তাই এই ওয়ার্ডের পর আমরা কি শিখি? বলো, সেন্টেন্স। তো এই ওয়ার্ডের পরে আমাদেরকে শিখতে হবে, এখন সেন্টেন্স নাও শিখতে হবে আমাদেরকে ফ্রেজ। ফ্রেজ, ফ্রেজ কি জানা আছে? ফ্রেজ এরপরে আমরা শিখব কি? ক্লজ। ঠিক আছে, আশা করি এতটা নোট করা হয়েছে তোমাদের। উপরটা মিটিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের ওয়ার্ড কি জানা ছিল, বা লেটার কি জানা ছিল, বা আলফাবেট কি জানা ছিল। এই দুটো হয়তো জানো, কিন্তু একটু সহজভাবে আমরা শেখার চেষ্টা করি যে ফ্রেজ কি আর ক্লজ, এদের মধ্যে পার্থক্য একটু জানার চেষ্টা করো। ইট ইজ আ পার্ট অফ আ সেন্টেন্স। তো এটা কি বলছে? এটা একটা সেন্টেন্সের পার্ট। ঠিক তেমনই ক্লজও তাই, এটা একটা সেন্টেন্সের পার্ট। তাহলে সেন্টেন্সের পার্ট দুটোই বুঝতে পারছি, ঠিক আছে। কেউ তাহলে এদের মধ্যে দুটোর মধ্যে পার্থক্য করবে কিভাবে? তো ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে ইট ডাজ নট have any finite verb। এর কি কোনো ফাইনাইট ভার্ব নেই, ঠিক। কিন্তু এক্ষেত্রে ইট হ্যাজ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, ঠিক আছে। তো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট কখন থাকবে? যখন ভার্ব থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, তবে ধরো সাবজেক্ট আর প্রেডিকেট থাকবে, ঠিক আছে। এবার এর মধ্যে আমি একটা টার্ম পেলাম নতুন, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো একটু আমরা এখানে জেনে নিই যে ফাইনাইট ভার্ব কি। আচ্ছা, একটু পরে আলোচনা করছি ফাইনাইট ভার্ব কি তা। দেখো, একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। He is a narrow-minded person। একটা সেন্টেন্স। আর I bought a black car। দেখো, এই দুটো সেন্টেন্স। এখানে তোমাদেরকে জানতে হবে যে প্রত্যেকটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ, যে প্রত্যেকটা কী তা। তো এটা ধীরে ধীরে শিখবো যে হি কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, ন্যারো কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, মাইন্ডেড কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে চিনতে হবে কি, যে ফ্রেজ। দেখো,
এ কার হচ্ছে একটা নাউন, এ কারকে মডিফাই করছে কে? ব্ল্যাক, ঠিক? তাহলে ব্ল্যাক হচ্ছে আমাদের কি? একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর এই দুটো নিয়ে তৈরি হচ্ছে কি একটা ফ্রেজ। ঠিক তেমন এখানে ফ্রেজ কি হতে পারে বলো তো উপরের সেন্টেন্সটাই? হ্যাঁ, ন্যারো মাইন্ডেড পারসন, এই পুরোটাই হচ্ছে আমাদের একটা কি ফ্রেজ। তো এর মধ্যে কোনো ভার্ব আছে? কোনো ভার্ব নেই, তাহলে এটা আমাদের কি ফ্রেজ। আর এই অংশটা হচ্ছে আমাদের কি ন্যারো মাইন্ডেড, এটাও একটা ফ্রেজ। তাই দুটোই ফ্রেজ। যখন আমি পার্সনটাকে সঙ্গে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, আর যখন এটা একটা অ্যাডজেক্টিভ এটা একটা অ্যাডজেক্টিভ, যখন দুটো অ্যাডজেক্টিভকে একসঙ্গে নিচ্ছি সেটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এই ফ্রেজের ভাগগুলো আমি একটু পরে ডিটেলস আলোচনা করবো, মানে পরের ক্লাসে। শুধু এখন চেনার চেষ্টা করছে ফ্রেজ কি। তাহলে যদি আমি উদাহরণ হিসেবে বলি যে হোয়াইট শার্ট, তাহলে এটাকে একটা ফ্রেজ হতে পারে হোয়াইট শার্ট? আরাম করে হতে হবে, কারণ এখানে কি রয়েছে আমাদের নাউনও আছে আবার অ্যাডজেক্টিভও আছে। তাহলে এটা মানে একটা মিনিং বোঝাচ্ছে, যার অর্থ আছে। হোয়াইট শার্ট মানে কি? সাদা জামা। তাহলে এটা কী হবে? একটা সেন্টেন্সের পার্ট হবে, এটা সেন্টেন্স তৈরি করতে পারবো আমি এখান দিয়ে, যে হি ওয়্যার হোয়াইট শার্ট, সেন্টেন্স তৈরি করতে পারছি। আর সেন্টেন্স তৈরি করতে পারছে মানে এটা অবশ্যই বুঝতে পারছি এটা সেন্টেন্সের একটা অংশ। আর এর মধ্যে কি নেই? কোনো ফাইনাইট ভার্ব নেই, ঠিক? এবার ক্লজ কি দেখো, if you work hard you will get success. If you come I will go দেয়ার। দেখো এই দুটো সেন্টেন্স। আচ্ছা ধরো এখানে ইফ নেই, এই অংশটাকে আমি একটা সেন্টেন্স বলতে পারবো যদি আমি এখানে ফুল স্টপ দিয়ে দিই? ইউ ওয়ার্ক হার্ড বলা যাবে। তারপরে আবার ইউ উইল গেট সাকসেস, এটাকেও একটা সেন্টেন্স বলা যাবে, তাই না? তাহলে দুটোই কিন্তু সেন্টেন্স হয়ে যাবে যদি আমি এখানে একটা ফুল স্টপ দিই আর এখানে একটা ফুল স্টপ দিয়ে দিই, দুটো সেন্টেন্স। এই সেন্টেন্স দুটোকে জয়েন করছে কে? ইফ। তাহলে ইফকে আমি কি বলতে পারি? ইফ একটা হচ্ছে আমাদের কি কনজাংশন, যে জয়েন করছে দুটো সেন্টেন্সকে, ঠিক আছে? তাই যখন দুটো সেন্টেন্স জয়েন হয়ে গেলো তাহলে এখানে আমি শেষে ফুল স্টপ দিচ্ছি, এর মানে পুরোটা একটা সেন্টেন্স হয়ে গেল। তো এই পুরো সেন্টেন্সটার মধ্যে যদি আমি এখানে একটু খেয়াল করে দেখি যে এখানেও একটা ভার্ব আছে এখানেও একটা ভার্ব রয়েছে, আছে না? দুই জায়গায় দুটো ভার্ব। তাহলে এই দুটো ভার্ব হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আর কি বললাম যে ফাইনাইট ভার্ব মানে সাবজেক্ট আর প্রেডিকেট থাকা মানে ফাইনাইট ভার্ব থাকবে। তো দেখো এখানে ইউ হচ্ছে আমাদের সাবজেক্ট বলতে পারি, এই ই হচ্ছে কি আমাদের সাবজেক্ট, আর বাকি অংশ যেটা পড়ে থাকছে প্রেডিকেট। ঠিক তেমনই ইউ হচ্ছে আমাদের সাবজেক্ট, বাকি অংশটা কি পড়ে থাকছে? প্রেডিকেট অংশ। তাহলে এটা হচ্ছে পার্থক্য যে ক্লজ আর ফ্রেজের মধ্যে। ফ্রেজের মধ্যে কি থাকছে আমাদের? শুধু অ্যাডজেক্টিভ বা নাউন বা একের অধিক অ্যাডজেক্টিভও থাকতে পারে, আবার অ্যাডভার্বও থাকতে পারে, ঠিক আছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজও হয়, কোনো ফাইনাইট ভার্ব থাকছে না। কিন্তু এক্ষেত্রে কি আমাদের ফাইনাইট ভার্ব থাকছে। তাহলে এটা বুঝতে পারলে আশা করি ফ্রেজ আর ক্লজের মধ্যে মানে একটু জেনারেল ডিফারেন্স কী আর কি। নিচের ক্ষেত্রেও তাই দেখো যে ইউ কাম এটা একটা ফ্রেজ ক্লজ, আর আই উইল গো এটা একটা ক্লজ। এই দুটো ক্লজ, এখানে দু রকম ক্লজ আছে জানো, একটা ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ইনডিপেন্ডেন্ট ক্লজ। কী করে বুঝবে? সহজভাবে বুঝতে গেলে জানবে যে ইফ ক্লজটা যার সঙ্গে লেগে আছে সেটা হচ্ছে আমাদের কি ডিপেন্ডেন্ট ক্লজ। ইফ ক্লজটা যার সঙ্গে লেগে থাকবে সেটা আমাদের কি ডিপেন্ডেন্ট ক্লজ। অথবা বুঝতে পারো কী হবে যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে কি হবে? তার উত্তর আছে কি এখানে? এর জন্য কী করতে হবে? একে এর উপরে ডিপেন্ডেন্ট করতে হচ্ছে, এই সেন্টেন্সটাকে কী করতে হচ্ছে? এই ক্লজটাকে এই ক্লজটার উপর ডিপেন্ড করতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের ইনডিপেন্ডেন্ট ক্লজ আর এটা হচ্ছে আমাদের কি
ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক তেমন এটা আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হচ্ছে আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝতে পারলে আশা করি। দেখো এবার আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব কি হয়, যে আমাদের সাবজেক্ট, টেন্স এবং নাম্বার অনুযায়ী পরিবর্তন হয়, কিন্তু নন ফাইনাইট ভার্ব সাবজেক্ট, টেন্স এবং নাম্বার অনুযায়ী পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে লিখো যে ইট ক্যান চেঞ্জ, ইট ক্যান চেঞ্জ অ্যাকর্ডিং টু subject, tense and number। আর এটা কি পরিবর্তন হয় না, ইট ক্যান নট চেঞ্জ অ্যাকর্ডিং to subject, tense and number। তাহলে কি হয় না, যে সাবজেক্ট, টেন্স এবং নাম্বার অনুযায়ী পরিবর্তন হয় না। ঠিক আছে, যেমন উদাহরণ হিসাবে এক্সাম্পল দেখো, আই গো। তো আয়ের ক্ষেত্রে গো হচ্ছে, কিন্তু যখন আমি হি লিখব তখন কি আর গো লিখলে ঠিক হবে? গোজ লিখতে হবে। তাহলে দেখো এখানে কোন নাম্বার ছিল, এখানে সাবজেক্ট আই ছিল আর এখানে সাবজেক্ট হি হয়ে গেল, তাহলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়ে গেল। ঠিক, আবার যদি আমি দে লিখি, দের ক্ষেত্রে কী হয়ে যাবে, গো হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি যে এই হি এর ক্ষেত্রে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, তাই না, আর এটাকে থার্ড পারসন আমাদের প্লুরাল নাম্বার। তাহলে প্লুরাল সাবজেক্ট হলে পরে আমাদের কি হয়ে যাচ্ছে, ভার্বও প্লুরাল হয়ে যাচ্ছে, আর সিঙ্গুলার সাবজেক্ট হলে পরে ভার্ব সিঙ্গুলার আসছে। ঠিক তেমনই টেন্সের ক্ষেত্রে যে আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, তা টেন্স পরিবর্তন হয়ে গেল। এটা কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, এটা পাস্ট ইনডিফিনিট করলাম, তা আমাদের কি ভার্বের এখানে ফার্স্ট ফর্ম ছিল, এখানে সেকেন্ড ফর্ম বসে গেল। তা টেন্স অনুযায়ী পরিবর্তন হচ্ছে। বা আই হ্যাভ, আই না হি লিখো, বা ইউ হ্যাভ হি হ্যাজ কাম, কেম, কাম। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি এই কাম কোন ভার্বটা ব্যবহার করা হয়েছে, ভার্বের থার্ড ফর্ম। এখানে ভার্বের কী রয়েছে, থার্ড ফর্ম ব্যবহার হয়েছে। তাহলে বলতে পারি যে এখানে গো ভার্ব বা কাম ভার্ব এরা সবই কি আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে যে ভার্বটা কি হচ্ছে আমাদের সাবজেক্ট, টেন্স এবং নাম্বার অনুযায়ী পরিবর্তন হচ্ছে, সেই ভার্বটাকে আমরা কি বলবো, ফাইনাইট ভার্ব বলবো। আর যে ভার্বটা পরিবর্তন হবে না সেটাকে বলবো আমরা কি, নন ফাইনাইট ভার্ব। যেমন আই লাভ টু
I love to help them. He loves to help them. এই ক্ষেত্রে দেখো এখানে যে লাভ ভাবটা আছে না, সেটা কি হয়ে গেছে, লাভস হয়ে গেছে। তাহলে লাভ ভাবটা পরিবর্তন হচ্ছে, তাহলে পরিবর্তন হওয়া মানে কি বলবো আমরা তাকে, ফাইনাইট ভার্ব। তাহলে এটাও আমাদের ফাইনাইট ভার্ব, এটাও ফাইনাইট ভার্ব। কিন্তু দেখো এখানে টু হেল্প রয়ে গেছে, তাই না? কোনো পরিবর্তন হয়েছে? টু হেল্প রয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি, নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব।